সুমি ছোটবেলা থেকে বরাবরই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে তার বাপের বাড়িতে সেই স্বপ্ন পূরণ করার সুযোগ পায় না। কারণ সুমির বাবা মা ভীষণই পুরানো যুগের মানসিকতায় বিশ্বাসী ছিল। তারা নিজেদের মেয়ের পড়াশোনার পেছনে কোনো টাকা পয়সা খরচা করতে চাইতো না। সুমি নিজের জেদের বশে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করতে পারে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। আর যেহেতু সুস্মিতা দেখতে খুবই সুন্দর, তাই কিছুদিনের মধ্যেই কমলবাবু মেয়ের বিয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ পেয়ে যায়। সেই কথা জানতে পেরে সুমির মন খারাপ করে ওঠে, কারণ সে ভালো করেই জানে শ্বশুরবাড়িতে গিয়ে সে কখনো তার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পারবে না। কারণ সুমির মনে শ্বশুরবাড়ি নিয়ে খুব একটা ভালো ধারণা থাকে না। একবার আমার বিয়ে হয়ে গেলে আমার জীবনটাও আমার মায়ের মতো হয়ে যাবে। শ্বশুর বাড়িতে কাজ করতে হবে, শাশুড়ি মা স্বামীর কাছ থেকে তিরস্কার পেতে হবে। আমি আর কোনোদিনও ডাক্তার হতে পারবো না। ছোটবেলা থেকে ভাবতাম ডাক্তার হয়ে সবাইকে সেবা করব, কিন্তু এখন আর সেটা হবে না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে কৌশিকের সাথে সুমির বিয়ে হয়। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির সম্পর্কে সুমির ধারণা একেবারে পাল্টে যায়। কারণ সুমির শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো, বিশেষ করে সুমির শাশুড়ি মা এবং ননদের কোনো জবাব হয় না। বিয়ের পর সুমি যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন, এ কি বৌমা, তুমি সাত সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে এলে কেন? যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। এমনিতেও বিয়ের সময় অনেক খাটাখাটনি হয়েছে তোমার। কিন্তু মা, আমি যদি রান্না বান্না না করি তাহলে কে রান্না করবে? আমি তো এই বাড়ির নতুন বউ, আমাকে এসব দায়িত্ব পালন করতেই হবে, কারণ আমার মা আমাকে এসব শিখিয়েই এখানে পাঠিয়েছে। সুমির কথা শুনে তার শাশুড়ি মা হেসে ওঠে। অন্যদিকে সুমির ননদ দিশা তার ছোট বৌদির ঘর সাজাতে চলে যায়। সুমি যেহেতু বাপের বাড়ি থেকে অনেকগুলো সুটকেস নিয়ে আসে, তাই সুমি ঠিক করে সে তার ছোট বৌদির সব সুটকেসগুলো খুলে জিনিসপত্র বার করবে এবং সেগুলো সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখবে। ছোট বৌদির জিনিসগুলো আমি একে একে আলমারিতে গুছিয়ে দিলে বৌদিকে আর কোনো কাজ করতে হবে না, বৌদি একটু বিশ্রাম নিতে পারবে। এই ভেবে দিশা যখন তার ছোট বৌদির সুটকেস খুলে আলমারি গুছিয়ে দেবে, তখন হঠাৎই সে একটা সুটকেস ভর্তি মেডিকেলের বই খুঁজে পায়। ছোট বৌদির সুটকেসের মধ্যে অতগুলো মেডিকেলের বই দেখে দিশা খুবই অবাক হয়। সেখানে ডাক্তার হওয়ার জন্য বিভিন্ন রকম বইপত্র এবং অনেকগুলো ফর্ম থাকে, যা দেখে দিশা খুব ভালো করেই তার ছোট বৌদির মনের অতৃপ্ত ইচ্ছার ব্যাপারে বুঝতে পারে। তার মানে ছোট বৌদি ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়, না হলে এতগুলো মেডিকেলের বই কখনো একটা সুটকেসের মধ্যে থাকা সম্ভব নয়। এগুলো অনেক ভালো ভালো বই, মাকে এই ব্যাপারটা বলতেই হবে। এই বলে দিশা তখনই তার মায়ের কাছে রান্নাঘরে চলে যায়। ছোট বৌদি, আমি তোমার সুটকেস থেকে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র বার করে আলমারিতে রেখে দিয়েছি, তাই তোমাকে আর কোনো কাজ করতে হবে না। সে কি, তুমি আমার সুটকেসে হাত দিতে গেলে কেন? আমি তো সবকিছু বার করে নিতাম। আমার ব্যাগের মধ্যে অনেকগুলো দরকারি জিনিসপত্র ছিল, ওগুলো কোথায় রেখেছো? কিছু ফেলে দাওনি তো? কারণ ওগুলো আমার কাছে প্রাণীর থেকেও দামি। তুমি কি করে ভাবলে আমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেব? তোমার একগুচ্ছ মেডিকেলের বই আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে আলমারিতে রেখে দিয়েছি। মা, ছোট বৌদি মনে হয় ডাক্তার হতে চায়, সেই কারণে অতগুলো মেডিকেলের বই আমাদের বাড়িতে নিয়ে এসেছে, তাই না ছোট বৌদি? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাই। আসলে আমি ছোটবেলা থেকেই দেখছি আমার মায়ের শরীর খারাপ করলে বাবা কখনো ডাক্তার দেখাতে চাইতো না। আমার মা খুব কষ্ট পেত। মা, তুমি একদম চিন্তা করো না, আমি যখন বড় হব তখন আমি শহরের সব থেকে বড় ডাক্তার হয়ে যাব। তারপর তোমার শরীর খারাপ হলে সব সময় আমি তোমাকে চিকিৎসা করব, তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। এভাবেই ছোট্ট সুমি তার মাকে ডাক্তার হওয়ার কথা দিয়ে বসে। তখন থেকে সে মনে মনে ডাক্তার হওয়ার স্বপ্ন বুনতে শুরু করে দেয়। ব্যাপারটা যখন সুমির শাশুড়ি মা এবং ননদ জানতে পারে, তখন তারাও খুবই খুশি হয়। এমনকি তারা তাদের বাড়ির ছোট বৌমার মনের সব স্বপ্ন পূরণ করতে চায়। ছোট বৌমা, তোমার স্বপ্নের ব্যাপারে শুনে আমরা খুব খুশি হয়েছি। তুমি একদম চিন্তা করবে না, তুমি সারাদিন শুধু পড়াশোনা করবে, মেডিকেলের বই পড়বে, আর আমি আমার ছোট ছেলেকে বলে দেব তোমাকে জয়েন্ট পরীক্ষায় বসার জন্য সাহায্য করতে। আমরা চাই তুমি এই শহরের সব থেকে বড় ডাক্তার হয়ে ওঠো।
এই কথা শুনে সুমি নিজের কানে বিশ্বাস করতে পারে না। আপনি সত্যি কথা বলছেন? আমি জয়েন্টে বসতে পারবো, ডাক্তার হতে পারবো? আমি তো ভাবতেই পারছি না। এতে না ভাবার কি আছে বৌদি, তোমার মনের স্বপ্ন আমরা পূরণ করব। সুমি তার শাশুড়িমা এবং ননদের কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু এতক্ষণ ধরে সুমির বড় যা দিশানি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনে ফেলে, যার ফলে তার মনে খুবই হিংসা হয়। কিছুক্ষণ পর দীপিকা দেবী খাবার পরিবেশন করার সময় যখন ছোট বৌমার ডাক্তারি পড়াশোনার ব্যাপারে সবাইকে জানায়, তখন দিশানি বলে ওঠে, বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, সারাদিন আরাম করবে, খাওয়া দাওয়া করবে, শপিং করবে, দামি দামি পার্লারে গিয়ে রূপচর্চা করবে তা নয়, উনি এখন ডাক্তারি পড়তে চাইছেন। মা, এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, কারণ ডাক্তারি পড়াতে গেলে অনেক টাকা খরচা হবে। আর এই ছোট বউ বাপের বাড়ি থেকে আসার সময় কিন্তু খুব একটা যৌতুক নিয়ে আসতে পারেনি। এসব উল্টোপাল্টা কথা কেন বলছো বড় বৌমা? আমাদের বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। তোমার কাছ থেকে যখন যৌতুক নেওয়া হয়নি, তাহলে ছোট বৌমার বাড়ি থেকে কেন যৌতুক নেওয়া হবে? আমরা নিশ্চয়ই ছোট বৌমার ছোটবেলার স্বপ্ন পূরণ করব। শুধুমাত্র কি আপনার ছোট বৌমার মনে ছোটবেলার স্বপ্ন থাকতে পারে? আমার মনে কি কোনো স্বপ্ন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে বৌদি, কিন্তু তুমি তো কোনোদিনও তোমার মনের স্বপ্ন আমাদেরকে বলনি। আমাদের বাড়িতে আসার পর থেকে তুমি শুধু মায়ের কাছ থেকে দামি দামি ফোন, গহনাগাটি এসবই চেয়েছো, তোমাকে তাই দেওয়া হয়েছে। আর এখন আমরা যখন ছোট বৌদির ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চাইছি, তখনই তোমার মনে স্বপ্ন তৈরি হয়েছে বলো? এই কথা বলে দিশা তার বড় বৌদিকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে দু একদিন কাটে। এরই মধ্যে কৌশিক তার বউকে পড়াশোনা করার জন্য কোচিং সেন্টারে ভর্তি করায়। সুমি সারাদিন ঘরের মধ্যে বন্ধ থেকে মেডিকেল পড়াশোনার জন্য নিজেকে তৈরি করতে থাকে। অন্যদিকে তার শ্বশুরবাড়িতে 10টা চাকর বাকর থাকে, তারা সবসময় সুমির খেয়াল রাখে। তাকে কোচিংয়ে পড়াশোনা করতে নিয়ে যাওয়া সবকিছুই তারা করে, যা দেখে বড় বৌমার ভীষণই হিংসা হয়। একদিন দিশানি সুমির ঘরে গিয়ে বলে, সারাদিন এত পড়াশোনা করছো, তোমার একঘেয়ে মনে হয় না? তার থেকে ভালো চলো আজকে সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে একটু শপিং করে আসি। না দিদি, আমার শপিং করতে গেলে হবে না। আজকে বিকালবেলা আমার মেডিকেল কোচিং সেন্টারে পরীক্ষা আছে, তাই আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। আরে, আজকে বিকেলের পরীক্ষা তোমার ক্যান্সেল হয়ে গেছে। তোমার শাশুড়ি মায়ের ফোনে, ননদের ফোনে, তোমার বরের ফোনে মেসেজ এসেছে। তোমার কাছে তো ফোন নেই, তাই তুমি কিছু জানতে পারোনি। ও তাই নাকি? তাহলে তুমি যখন বলছো শপিং করতে যেতে, তাহলে আমি তোমার সঙ্গে শপিং করতে যাব, কিন্তু বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ মা জানলে আমাকে বকাবকি করবে। আমাকে বাড়ি এসে আবার পড়তে হবে। আমার পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয়, তাই মা আমাকে ফোন দেয়নি। বিকেল হতে না হতেই তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে শপিং করতে চলে যায়। অন্যদিকে মেডিকেল কোচিং সেন্টারে সময় মতো পরীক্ষাও হয়ে যায়, কিন্তু সুমি সেই বিষয়ে জানতে পারে না। তারা যখন শপিং করে বাড়িতে ফিরে আসে, ছোট বৌমা, আজকে তোমার কোচিং সেন্টারে পরীক্ষা ছিল, তুমি পরীক্ষা দিতে যাওনি কেন? তুমি এখন তোমার বড় জায়ের সাথে হাসি ঠাট্টা করে শপিং করে বাড়ি ফিরছো। আসলে কি বলতো মা, শ্বশুর বাড়িতে আসার পর ছোট বৌদি না চাইতেই সবকিছু পেয়ে গেছে। আমরা ছোট বৌদির ছোটবেলার শখ পূরণ করার চেষ্টা করছি, আর ছোট বৌদির অবস্থা দেখো, নিজেই নিজের স্বপ্নের কথা ভুলে গেছে। একটা পরীক্ষা দেওয়ার জন্য আমাদের হাজার হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে, আর ছোট বৌদির কোনো ভ্রুক্ষেপ নেই। এমন কথা শুনে সুমির চোখে জল চলে আসে। কিন্তু আমাকে দিদি বলল যে আজকে নাকি আমার কোচিং সেন্টারের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তাই তো আমি দিদির সাথে শপিং করতে গেছি। এই শপিং করতে যাওয়ার বিষয়টা দিদি আমাকে আপনাদের জানাতেও বারণ করেছিল, তাই আমি কিছু বলতে পারিনি। তুমি তো খুব সাংঘাতিক মিথ্যা কথা বলতে পারো। মা, ও কিন্তু একদম মিথ্যা কথা বলছে। আমি ওকে বারবার শপিং করতে যাওয়ার জন্য বারণ করেছিলাম, কিন্তু ও আমাকে শপিং করতে যাওয়ার জন্য জোর করেছে। ওর নাকি আর মেডিকেল করতে ইচ্ছা করছে না, আমাকে এরকমটাই তো বললো। দিশানি এভাবে তার শাশুড়িমা এবং ননদের সামনে সুমিকে ফাঁসিয়ে দেয়, কিন্তু সেই বিষয়ে কেউ আর কোনো কথা বলতে চায় না। অন্যদিকে সুমি আবার নিজেকে ঘর বন্ধ করে পড়াশোনা করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কিছুদিন এভাবেই কেটে যায়। সুমির জয়েন্ট পরীক্ষার দিন এগিয়ে আসে, কিন্তু কোনো মতেই বড় বৌমা তার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে না।
যার ফলে সে একেবারে তেলে বেগুনে জ্বলতে থাকে। ছোট বৌমার যেদিন মেডিকেল পরীক্ষা থাকে সেদিন সকাল থেকেই সবাই খুব উৎসাহিত থাকে। তারা ছোট বৌমাকে আশীর্বাদ করে নিজে হাতে খাবার খাইয়ে দেয়। আমি এমন একটা কাণ্ড ঘটাবো যাতে তোমার পরীক্ষা দিতে যাওয়া ভেস্তে যায়। সবাই মিলে সুমির পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য যখন 2 তলা থেকে নামতে শুরু করে তখনই হঠাৎ করে বড় বৌমা তার শাশুড়ি মাকে একটা জোরে ধাক্কা মারে, যার ফলে দীপিকা দেবী গড়িয়ে গড়িয়ে উপর থেকে নিচে গিয়ে পড়ে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। দীপিকা দেবীর মাথা ফেটে ভীষণই রক্তপাত হতে থাকে, যা দেখে বাড়ির সকলে খুব ভয় পেয়ে যায়। বিশেষ করে সুমি নিজের কান্না থামাতে পারে না। সবাই মিলে দীপিকা দেবীকে সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যায়। এমনকি ডাক্তারবাবু দীপিকা দেবীর অপারেশন করতে শুরু করে। তোমার তো 11টা থেকে পরীক্ষা, এখন 11:15 বাজে। তুমি হসপিটালে দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও, তুমি পরীক্ষা দিতে যাও, না হলে তোমার তো একটা ইয়ার লস হয়ে যাবে। না না, মাকে এই অবস্থায় হাসপাতালে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে আমার জন্য মায়ের এরকম অবস্থা হয়েছে। আমি যদি আমার ছোটবেলার স্বপ্নের কথা তোমাদেরকে না বলতাম তাহলে মাকে এই দিনটা দেখতে হতো না। আমি পরীক্ষা দেব না, আমার কিছু চাই না। সুমি এই কথা বললে দিশানি খুব খুশি হয়, কিন্তু বাড়ির কেউই সুমির কথা শুনতে চায় না। তারা জোর করে সুমিকে পরীক্ষা দিতে পাঠায়। এদিকে দীপিকা দেবীও চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। দেখতে দেখতে এভাবেই কয়েক মাস পেরিয়ে যায়। এরই মধ্যে সুমির মেডিকেল পরীক্ষার রেজাল্ট বেরোয়। সেখানে সুমি প্রথম স্থান অধিকার করে আর সরকার কর্তৃপক্ষের কাছ থেকে সে গোল্ড মেডেল পুরস্কার পায়। আমি জানতাম আমার ছোট বৌমা ঠিক পারবে, আর আমি জানি তোমাকে অনেকেই এই পরীক্ষা দেওয়ার থেকে আর ডাক্তার হওয়ার থেকে আটকাতে চেয়েছে। আমি এটাও জানি আমাকে সিঁড়ি থেকে কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, কিন্তু আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ছোট বৌমা, তোমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে, তুমি অনেক আনন্দে থেকো, আমরা এটাই চাই। এই সবকিছু আপনাদের জন্য হয়েছে, আর আমি আজকে একটা কথা বুঝতে পেরেছি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার যদি এত ভালো শ্বশুর বাড়িতে বিয়ে না হতো তাহলে আমি কোনোদিনও ডাক্তার হতে পারতাম না। সুমি ডাক্তার হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ির তরফ থেকে তাকে একটা 4 চাকা গাড়ি উপহার দেওয়া হয়। কিছুদিনের মধ্যে সুমি নিজের একটা চেম্বারও তৈরি করে। প্রত্যেকদিন সুমি গাড়ি করে নিজের ডাক্তারের চেম্বারে যায় এবং গরিব মানুষদের চিকিৎসা করে। এভাবে শ্বশুরবাড়ির সাহায্যে সুমি নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। পিন্টু এবং পিঙ্কি 2 যমজ ভাই বোন ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে থাকতো। সারাদিন 2 ভাই বোন ঝগড়াঝাটি করতেই ব্যস্ত থাকতো। যে কোনো ছোট বড় বিষয় নিয়ে তারা ঝগড়া করতে করতে মারপিট করা শুরু করে দিত। তাদের বাবা মা তাদের এই স্বভাবের জন্য সবসময় ভীষণ পরিমাণে বিরক্ত হতো। এমনই একদিন তাদের বাবা মোহন 2 ভাই বোনের জন্য খেলনা নিয়ে আসে। এই দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। পিন্টু এই নে তো রিমোট কন্ট্রোল কার, আর পিঙ্কি এই নাও তোমার টেডি বিয়ার। পিন্টু রিমোট কন্ট্রোল কার নিয়ে খুবই খুশি হয়। সে সেটা নিয়ে চালাতে শুরু করে দেয়, কিন্তু পিঙ্কি তার বাবার উপর খুব রেগে যায়। সে তার টেডি বিয়ারটা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, আমি এই টেডি বিয়ার নেব না, আমি রিমোট কন্ট্রোল কার নেব। এই আমাকে রিমোট কন্ট্রোল কার দে, আমি চালাবো। তুই কার নিয়ে কি করবি? তুই তো একটা মেয়ে আর আমি একটা ছেলে, আর এটা তো ছেলেদের খেলনা, ছেলেরা গাড়ি চালায়। কখনো দেখেছিস মেয়েদের গাড়ি চালাতে? তুই মেয়ে, তাই তুই পুতুল টেডি বিয়ার এইসব নিয়ে খেলা করবি, বুঝেছিস? মেয়েরা গাড়ি চালায় না কে বলেছে? আমি টিভিতে দেখেছি মেয়েরাও গাড়ি চালায়। চুপ করে আমাকে গাড়িটা দে। দিবি? কি রে, দে বলছি। আরে আরে পিঙ্কি, কি হচ্ছে এগুলো? তোমার জন্য যেটা নিয়ে এসেছি তুমি সেটা নিয়ে খেলা করো না। তোমাকে পরে একটা রিমোট কন্ট্রোল কার কিনে দেব। না না না, আমার এই গাড়িটাই চাই, এখনই চাই, দে বলছি। আমি আমার গাড়ি তোকে কিছুতেই দেব না। 2 ভাই বোন খেলনা গাড়িটা নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ ধরে কাড়াকাড়ি চলতে থাকে। শেষ পর্যন্ত তারা গাড়িটা ভেঙেই ফেলে। তুই আমার গাড়ি ভেঙে দিয়েছিস তো, আমিও তোর টেডি বিয়ার ছিঁড়ে দেব। দেখ এবার তুই। আমার টেডি বিয়ারে হাত দিলে খুব খারাপ হবে কিন্তু। দুজনে টেডি বিয়ারটা নিয়ে আবার কাড়াকাড়ি করতে শুরু করে এবং সেটাও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। শুধু তাই নয়, একে অপরের উপর এতটাই তারা রেগে গিয়েছিল যে তারা বাড়ির জিনিসপত্র ছুঁড়ে একে অপরকে মারতে শুরু করে।
মোহন তার দুই ছেলে মেয়েকে শান্ত করতে পারে না। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে তাদের মা পদ্মা সেখানে ছুটে আসে এবং দুই ছেলে মেয়েকে কোনো রকমে শান্ত করে। তোমারও তো দোষ আছে। তুমি যখন জানো এরা কুকুর বিড়ালের মতো ঝগড়া করে, তখন তুমি এদের জন্য আলাদা আলাদা খেলনা নিয়ে আসতে গেলে কেন? যা আনার ছিল একই রকমের আনতে পারতে, তাহলেই তো আর ঝগড়া হতো না। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আমারই ভুল ছিল। এবার থেকে তাহলে তোদের দুজনের জন্য যা আনবো এক রকমের জিনিসই আনবো। দুই ভাই বোন কিছুক্ষণের জন্য একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ রাখে। তারপর আবার দুজনের মিল হয়। পরের দিন মোহন দুজনের জন্য একই ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসে। পিন্টু, পিঙ্কি, কোথায় তোরা? এই দেখ, আমি তোদের জন্য আইসক্রিম এনেছি। আজকে আমি তোদের দুজনের জন্য একই ফ্লেভারের একই আইসক্রিম এনেছি, আর তোরা ঝগড়া করতে পারবি না। ইয়ে, আইসক্রিম আমার ফেভারিট, দাও বাবা। এবং মোহন অন্য আইসক্রিমটা পিন্টুকে ধরিয়ে দেয়, কিন্তু পিন্টু খুব রেগে যায়। আমি এই আইসক্রিমটা খাবো না, আমাকে ওই আইসক্রিমটা দে। আমার আইসক্রিমটা ছোট আর তোরটা বড়। এনে ধর, ওটা দে আর এটা নে। আরে একই তো আইসক্রিম, আবার ছোট বড় হলো কি করে? আমার এই আইসক্রিমটা বেশি গলে গেছে, দেখো। পিঙ্কিরটা বেশি গলেনি, পিঙ্কিরটা বড় আর আমারটা ছোট। আমি এটা খাবো না, আমাকে ওই আইসক্রিমটাই দিতে বলো। চল ভাগ এখান থেকে, আমি এটা আগে নিয়েছি, তাই এটা আমি খাবো। পালা এখান থেকে, পালা। তুই দিবি না তাই তো? দাঁড়া, আমি মজা দেখাচ্ছি তোকে। এই বলে পিন্টু তার হাতের আইসক্রিমটা পিঙ্কির মুখে ছুঁড়ে মারে। পিঙ্কিও খুব রেগে গিয়ে তার আইসক্রিমটা পিন্টুর মুখে ছুঁড়ে দেয়। ব্যাস, তারপর আবার কি? দুই ভাই বোনের মধ্যে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যায়। মোহন বাবু খুব রেগে গিয়ে দুজনকে মাথায় গাঁটটা মেরে বলে, তোদের জন্য আর জীবনে সুখ রইল না। কোনোদিনও দেখলাম না কোনো জিনিস বাড়িতে আনলাম আর তোরা খুশি হয়েছিস। ওই জন্যই আমি আর কিছু আনবো না। যা, গিয়ে পড়তে বস। দুই ভাই বোন কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এভাবে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করতে করতে পিন্টু পিঙ্কি বড় হয়ে ওঠে। কিন্তু বড় হয়ে যাওয়ার পরও তারা ঠিক আগের মতোই থেকে যায়। একে অপরের উপর রাগ করা, হিংসা করা, মারামারি করা, এগুলো চলতেই থাকে। একদিন পিন্টু তার বাবাকে বলে, বাবা, বাবা, আমার তো কলেজ শেষ হয়ে গেল, এবার আমাকে একটা বাইক কিনে দাও। তুমি বলেছিলে আমার কলেজ কমপ্লিট হয়ে গেলে তুমি আমার জন্য বাইক কিনে দেবে। আর কতদিন তোমার বাইক চালাবো বলো তো? হ্যাঁ বাবা, আমার মাথায় আছে, একটু ধৈর্য ধর, টাকাটা পাই তারপর আমি কিনে দেব। পিঙ্কি এই শুনে তার বাবাকে বলে, বাবা, বাইক কিনে দিলে কিন্তু আমাকেও বাইক কিনে দিতে হবে, আমি কিন্তু আগেই বলে দিলাম। দেখো বাবা, এর কথা শোনো। এ এত বড় হয়ে গেল তবু এর মাথায় বুদ্ধি হলো না। মেয়েরা বাইক চালায় নাকি স্কুটি চালাই বলতো? বাবা, তুমি বরং একে একটা স্কুটি কিনে দাও। তুই বেশি নাক গলাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তোকে কিছু বলেছি? আমি তো বাবার সঙ্গে কথা বলছি। মেয়েরা বাইক চালায় না কে বললো তোকে? এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি বাইক চালাচ্ছে, আর ছেলেরাও তো স্কুটি চালায়। তাহলে তুই স্কুটি নে, তোকে বাইক কিনে দিলে আমাকেও বাইক দিতে হবে, ব্যাস। বাইক চালিয়েছিস জীবনে যে তুই বাইক চালাবি বলছিস? বাইক চালাতে গিয়ে তো হাত পা ভেঙে পড়ে থাকবি, তারপর তো তোকে কেউ বিয়ে করবে না। তখন কি হবে? এমনি তো দেখতে পেঁচিদের মতো হয়েছিস, হাত পা না ভাঙলেও তোকে এমনি কেউ বিয়ে করবে বলে তো আমার মনে হয় না। চল হাট, আমার বিয়ে নিয়ে তুই এত চিন্তা করছিস কেন? তুই কি নিজেকে শাহরুখ খান মনে করিস? তোকে কোনো মেয়ে পছন্দ করবে না। তোকে যদি কেউ পছন্দ করে তাহলে নিশ্চয়ই সেই মেয়ে অন্ধ হবে। আমি অত কিছু জানি না। বাবা, তুমি যদি আমাকে বাইক কিনে না দাও, আর শুধু যদি এই বাদরকে বাইক কিনে দাও, তাহলে কিন্তু আমি এর বাইকটাই ভেঙে দেব। ওরে বাবা, তুই কি ছোটবেলার মতো বাইকটাকে রিমোট কন্ট্রোল কার মনে করেছিস নাকি যে ভেঙে দিবি? তোর গায়ে এত জোর আছে? একটা চড় দিলে তো 2 মাইল দূরে গিয়ে পড়বি। তুই আমার বাইক ভাঙবি? আমার বাইকে হাত দিলে না আমি তোর হাত ভেঙে দেব। তুই আমার হাত ভাঙবি আর আমি তোকে ছেড়ে দেব? আমি তোর পা ভেঙে দেব, তখন বাইক চালাতেও পারবি না। এমনিও তো কলেজ পাশ করে ফেললি, 1 টাকা ইনকাম করার মুরদ নেই, তখন ভাঙা পা নিয়ে ভিক্ষা করে খাবি? বাবা, এ কিন্তু অনেক বড় বড় কথা বলছে, এবার আমি একে মেরে দেবো কিন্তু। চুপ কর তোরা দুজন, এত বড় হয়ে গেলি এখনো পর্যন্ত তোদের শুভ বুদ্ধির উদয় হলো না? যা এখান থেকে, আমি কাউকেই বাইক কিনে দেব না। তুই আগে যেরকম আমার পুরানো বাইক চালাতিস সেরকমই চালাবি। যা এখান থেকে, যা, আমার মাথা খারাপ করিস না আর। ঠিক হয়েছে, না তোর না আমার। আমি এটাই তো চেয়েছিলাম। এই বলে পিঙ্কি সেখান থেকে চলে যায়। পিন্টু রাগ দেখিয়ে তার ঘরে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পিঙ্কি তার বাবাকে বলে, বাবা, আমার 5,000 টাকা চাই, দাও না বাবা, খুব আর্জেন্ট, এখনই লাগবে। হ্যাঁ মা, দিচ্ছি। এই নে মা, ধর, 5,000 টাকা আছে।
কিন্তু একটা কথা বলতো, এতগুলো টাকা কি করবি? আমার সব মেকআপ প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট শেষ হয়ে গেছে জানো। মেকআপ প্রোডাক্ট কিনতে যাব বলেই তো চাইলাম। এই কথা শুনে পিন্টু তার বাবাকে বলে, বাবা, আমার 1000 টাকা লাগবে, আমাকেও দাও তো 1000 টাকা। কি 1000 টাকা লাগবে? কি করবি এত টাকা তুই? কিছু না বাবা, আসলে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাব। না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। একটা টাকা ইনকাম করতে পারে না এখনো। লজ্জা করছে না বাবার কাছ থেকে হাত পেতে টাকা চাইতে? আমি কোনো রকমের টাকার অপচয় পছন্দ করি না। ও আচ্ছা, যখন তোমার মেয়েকে 5000 টাকা দিলে মেকআপের জিনিস কিনতে, সেটা অপচয় হলো না। আর আমি 1000 টাকা চেয়েছি, তুমি দিতে পারছো না, তাই তো? ঠিক করেছি, বাবা তোকে টাকা দেয়নি। তুই টাকাটা নিয়ে কি করবি সেটা আমি ভালো করে জানি। টাকা নিয়ে গিয়ে তো বন্ধুদের সঙ্গে সিগারেট খাবি, মদ খাবি। কি ভুলভাল কথা বলছিস? আমি কোনোদিনও সিগারেট মদ স্পর্শ পর্যন্ত করলাম না, আর তুই আমার নামে বদনাম দিচ্ছিস। আমার মতো ভালো ছেলে এই পৃথিবীতে নেই, বুঝেছিস? আর সব সময় যে মুখে ময়দা মেখে থাকিস, দেখে তো সাদা ভূত মনে হয়। আর কত ময়দা মাখবি বলতো মুখে? একবারে মুখে তো সাদা রং করে নিতে পারিস, তাহলেই তো হয়। ওটা ময়দা না, ওটা ফাউন্ডেশন। মূর্খ, কোনটা ময়দা আর কোনটা ফাউন্ডেশন জানার জন্য পেটে বিদ্যা থাকা দরকার, যেটা তোর পেটে নেই। আবার বেকার বেকার টাকা খরচ করে পড়াশোনা করলো। বাবা, তুই পড়াশোনা করে কনসা আইএএস অফিসার হয়ে যাবি বলতো? সব সময় তো বাবার টাকা ধ্বংস করে যাচ্ছিস। শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমাদের তো ফকির করেই ছাড়বি দেখছি। এই কথা শুনে পিঙ্কি খুবই রেগে যায় এবং পিন্টুকে একটা চড় মারে। পিন্টু রেগে গিয়ে পিঙ্কিকে ঘুরিয়ে একটা চাটি মারে। মোহনবাবু এতক্ষণে খুবই রেগে যায়। এই বেয়াদবগুলো না, উফ, তখন থেকে দেখছি আমি কিচ্ছু বলছি না বলে। এত বড় হয়ে গেলি এখনো তোরা একে অপরের গায়ে হাত তুলছিস? তোরা কি মানুষ হবি না কোনোদিনও? তোদেরকে নিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। দাঁড়া, তোদের মাকে ডাকছি। পদ্মা, একবার এদিকে এসো তো। এই শুনে দুই ভাই বোন ভয় পেয়ে যায় এবং যে যার মতো সেখান থেকে পালায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পদ্মা দেবী আসে। হ্যাঁ, কি হয়েছে? আমাকে ডাকলে কেন বলো? মোহনবাবু অত্যন্ত দুঃখের সঙ্গে বলে, পদ্মা, আমাদের ছেলে মেয়েকে এত ভালোবাসা দিয়ে আদর যত্ন করে বড় করে তুললাম ঠিকই, কিন্তু এরা মানুষ হলো না এখনো। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এরা সবসময় একে অপরের উপর হিংসা করে। তাহলে এরা ভবিষ্যতে গিয়ে কি করবে? এখন তো এরা যথেষ্ট বড় হয়েছে, আর কবে বুঝবে এরা? তোমার কি একারই চিন্তা এটা? তুমি তবুও বাইরে থাকো। সারাদিন এরা দুজন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মারে। আমি একটা সাধু বাবার সঙ্গে কথা বলেছি। সাধু বাবা আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছে। ভাবছি সেটাই একবার এদের উপর অ্যাপ্লাই করে দেখব কাজ হয় কিনা। পরের দিন মোহনবাবু এবং পদ্মা দেবী পিন্টু এবং পিঙ্কিকে ডেকে বলে, তোরা দুজনেই বাইক চাইছিলি তাই না? আমি তোদের দুজনকেই বাইক কিনে দেব, কিন্তু তার আগে একটা ভালো কাজ করে দেখাতে হবে। কি ভালো কাজ? কি ভালো কাজ বাবা? ভালো কাজ বলতে একটা কঠিন কাজ। আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যে জঙ্গলটা আছে না, জঙ্গলে একটা দুর্লভ ফল পাওয়া যায়। সেই ফলটা তোদের দুই ভাই বোনকে গিয়ে নিয়ে আসতে হবে। তোরা যদি একই সঙ্গে ওই জঙ্গলে গিয়ে একে অপরের সাহায্য করে ফলটা নিয়ে আসতে পারিস, তাহলে আমি তোদের দুজনকেই বাইক কিনে দেব, কথা দিলাম। দুই ভাই বোন এই কথা শুনে খুবই খুশি হয়। তারা পরের দিন সকাল সকাল জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনিচ্ছা থাকা সত্ত্বেও বাইকের লোভে পড়ে দুই ভাই বোন একসঙ্গে হেঁটে হেঁটে যেতে থাকে। অনেক পথ হাঁটার পর পিঙ্কি ক্লান্ত হয়ে পড়ে। ভাই, আমার পা খুব ব্যথা করছে, দাঁড়া না একটু ভাই, কিছুক্ষণ বসে তারপর আবার যাবো। তোর পা ব্যথা করছে তাতে আমি কি করব? আমি তোর জন্য দাঁড়াতে পারবো না, আমি চললাম। এই বলে পিন্টু এগিয়ে যায়। পিন্টু হেঁটে হেঁটে অনেকটাই এগিয়ে যায়। পিঙ্কি তার ভাইয়ের সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে সে একটা বড় গর্তের মধ্যে পড়ে যায়। সে খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে, ভাই বাঁচা আমাকে, ভাই তাড়াতাড়ি আয়, আমি পড়ে গেছি। পিঙ্কি পিন্টুর আওয়াজ পেয়ে সেখানে ছুটে আসে। ভয় পাস না বোন, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি তোকে এখান থেকে বের করেই ছাড়বো। পিন্টু অনেক খোঁজাখুঁজির পর জঙ্গল থেকে একটা দড়ি পায়। সে ওই দড়িটা দিয়ে কষ্ট করে পিঙ্কিকে উপরে তুলে নিয়ে আসে। পিঙ্কি উপরে উঠে এসে খুব কাঁদতে থাকে, তুই না থাকলে আজকে আমি মরেই যেতাম রে ভাই। দুই ভাই বোন একসঙ্গে জঙ্গল থেকে সেই দুর্লভ ফল নিয়ে বাড়ি ফিরে আসে। এই দেখে তাদের বাবা মা অবাক হয়ে যায়। বাবা, মা, দেখো আমরা এই ফলটা নিয়ে এসেছি, কিন্তু বাবা আমাদের দুজনকে আর আলাদা আলাদা করে বাইক কিনে দিতে হবে না। পিন্টুকেই তুমি বাইক কিনে দাও, এ বাইক চালাবে আর আমি এর পেছনে বসে থাকবো। আমরা এবার থেকে দুজনে মিলেমিশেই থাকবো বাবা। পিঙ্কির মুখে এমন কথা শুনে তার বাবা মা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে তারা দুই ভাই বোন একে অপরের উপর হিংসা করা ছেড়ে দেয়
এবং তারা মিলেমিশে বসবাস করতে থাকে।